বাংলাদেশের এই জুলাই অভ্যুত্থানটা খালি বাইডেনের সমর্থনই ছিল না, এতে সারা বিশ্বের ইসলামিস্ট বা মৌলবাদীদেরও সমর্থন ছিল, কিংবা তারা উস্কানিও দিয়েছিল। গতকাল আমি দেখছিলাম কংগ্রেসে সেনেটে তারা একটি বিল উত্থাপন করেছে যাতে করে প্রেসিডেন্টের ক্ষমতা কিছুটা সীমিত করা হয়, এবং এই ক্ষেত্রে রিপাবলিকান 5 জন সেনেটর এবং ডেমোক্র্যাটরা তো আছে, তারা একমত হয়ে এটি উত্থাপন করছে। মানে রিপাবলিকানরা তো তার উপর দারুণভাবে অসন্তুষ্ট মনে হচ্ছে। ব্যাপারটা হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্পের সমস্যা যেটা হচ্ছে, আমি নাম উচ্চারণ করব না, প্রতিবেশী দেশ কানাডার একজন অ্যাক্টিভিস্ট, উনি পাকিস্তান মানে বংশোদ্ভূত, তিনি সাম্প্রতিককালে বলেছেন যে ট্রাম্পের হার্ট অ্যান্ড মাইন্ড সবসময় সিনক্রোনাইজড হয় না। তো যেটা আমরা দেখছি যে অনেক সময় তিনি এদিক করেন, আবার পরদিন হয়তো আরেকদিন করেন, মানে যেটাকে ফ্লিপ ফ্লপ বলা যায় আর কি। এই কারণে তার সাথে তাল মিলে চলাটা খুব কঠিন। আপনি শুরুতে বলেছেন তুলসী গ্যাবার্ডের কথা। ট্রাম্প যখন এবার ক্ষমতায় আসলেন তখন আমরা দেখলাম কি তুলসী গ্যাবার্ড ডিএনআই, ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স, এই পদ পেলেন। তারপরে দেখলাম ক্যাশ প্যাটেল, ভারতীয় বংশোদ্ভূত, এফবিআই প্রধান। তো এবং এছাড়াও ডিপার্টমেন্ট অফ জাস্টিস, হোমল্যান্ড সিকিউরিটি কিংবা না, ডিপার্টমেন্ট অফ জাস্টিস আমি দেখেছি ভারতীয় বংশোদ্ভূত কেউ কেউ আছেন। তো আমরা ভেবেছিলাম যে এবার মোটামুটি ভাবে কিছুটা ভারতীয় বংশোদ্ভূত কিংবা হিন্দু আমেরিকানদের কিছুটা প্রভাব থাকবে। তুলসী গ্যাবার্ড ভারতীয় বংশোদ্ভূত নন, কিন্তু তিনি একজন হিন্দু আমেরিকান। তো এবং তিনি কিন্তু স্পষ্টভাবে কথা বলছেন, এবারও বলেছেন, কিন্তু কার্যত রেজিম চেঞ্জের ব্যাপারটা কিন্তু ঘটছে, মানে ওনার সরে গেছেন কিন্তু তা বোঝা যাচ্ছে না। বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয়েছে, বাইডেন প্রশাসন, তো বাইডেন প্রশাসনের সময় আপনার মনে রাখবেন যে তখন গ্লোবালিস্ট সরোস, খালি তা না, বিশ্ব জিহাদি, আপনি যে প্রসঙ্গত যখন আসলোই বাংলাদেশের ব্যাপারটা, এবং আমি যেহেতু এটা প্রাসঙ্গিক তাহলে আমি আপনাকে কয়েকটা ছবি পাঠিয়েছিলাম, আপনি যদি সম্ভব হয় আপনি পর্দায় দেখাতে পারেন। এই যে বাংলাদেশের এই জুলাই অভ্যুত্থানটা খালি বাইডেনের সমর্থনই ছিল না, এতে সারা বিশ্বের ইসলামিস্ট বা মৌলবাদীদেরও সমর্থন ছিল, কিংবা তারা উস্কানিও দিয়েছিল। আমি এই প্রসঙ্গে ছবি পাঠিয়েছি আপনাকে। ওমর সুলাইমান নামে একজন প্রিচার, যিনি টেক্সাসে ডালাসে অবস্থানরত, তিনি কিন্তু প্রিচিং করেন, ধর্ম নিয়ে কথাবার্তা বলেন, ঠিকই আছে, কিন্তু তিনি ইরানের জনগণের অভ্যুত্থানের বা আন্দোলনের ব্যাপারে কোনো মন্তব্য করেন না। কিন্তু বাংলাদেশের হাসিনার পতনের জন্য তিনি সবসময় দোয়া-দরুদ করছিলেন। এটা আমি আপনাকে পাঠিয়েছিলাম বোধহয়, তার যে স্ট্যাটাসটা সেটা। ওমর সুলাইমান, আচ্ছা, এটা ওমর সুলাইমান কি বলেছে বাংলাদেশ প্রাইম, যে আপনি দেখেন, পড়ে দেখেন যে কি বলেছে। টাইরান্ট চলে গেছে না, স্বস্তি নিঃশ্বাস ফেললো। আমার ব্যাপারটা হচ্ছে ওমর সুলাইমান হচ্ছেন একজন প্যালেস্টিনিয়ান। আবার এখন দেখেন বাংলাদেশ বার্নিং যেটা দেখছেন ভিডিওটা, এটা হচ্ছে মোহাম্মদ হিজাব ইংল্যান্ডে আছে, বুঝেছেন? এখন এরা হচ্ছে কিন্তু ইসলামিস্ট, এরা মৌলবাদী, এরা জামাতিদের জ্ঞাতি ভাই, জামাতি বাংলাদেশে যারা আছে আর কি। আর এছাড়া দুঃখজনক যেটা আমি আরেকটা বলছি, যে আপনার আমাদের বাংলাদেশে অবস্থানরত, আমি জানি এটা অনেকটা বেয়াদবি। জামাল ভাই, আপনার কাছে আমার অনুরোধ, সুলতানা রহমানের কাছ থেকে অনুমতি নিয়ে বলছি, আমাদের শ্রোতা মণ্ডলীরা আসলে জানতে চায় ইসলামিস্ট বলতে বিষয়টা কি, কারণ এটা কিন্তু ইসলাম নয়, এটা হচ্ছে ইসলামিস্ট মানে মৌলবাদী। আমি বলে দিয়েছি, ইসলাম হচ্ছে চরমপন্থীরা আর কি, যারা সুদা কথা, এটা ইংরেজিতে ইসলামিস্ট বলে, যারা ধর্মের ব্যবসা করে। তো এখন আমি দেখলেন মোহাম্মদ হিজাব কিংবা এই যে এরা হচ্ছে, আমি যে বলছি, জামাতিদের ভাই আর কি, জামাতিরা যেরকম মৌলবাদী। তো এখন দুঃখজনক হচ্ছে তানভীর চৌধুরীর মতো একজন সাংবাদিক, জুলাই মাসে, এটা অনেকেই জানে না, সে সাংবাদিকের ফেসবুকে সার্জিস আলমের একটা স্ট্যাটাস প্রকাশ হয়েছিল, সেটা কিন্তু স্ক্রিনশট অনেকে নিয়েছে, অনেকে দেখেছে, এবং সে মূলত চাচ্ছিল যে বাংলাদেশের সেনাবাহিনীর যারা জওয়ান আছে, ফুট সোলজার, তারা যেন আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে, তারা বিদ্রোহ করে। প্রশ্ন হচ্ছে, এগুলো কিন্তু প্রমাণ করে দিচ্ছে যে একটা বিশ্বব্যাপী গ্লোবাল জিহাদি বলেন বা যেটাই বলেন আপনি, বিশ্বব্যাপী ইসলামিস্ট বা মৌলবাদ। এই যে দেখেন তানভীর চৌধুরী, এটা পড়ে দেখে না, দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি,
তানভীর চৌধুরী আল জাজিরার সাংবাদিক, একটা আন্তর্জাতিক মিডিয়ার সাংবাদিক, তার কোনো দরকার ছিল এই বাংলাদেশের জুলাই আন্দোলনে এরকম সেনাবাহিনীকে উস্কানিমূলক একটা কিছু প্রকাশ করা তার ফেসবুকে? তার মানে এটা ষড়যন্ত্র ছিল। কিন্তু দুঃখজনক হচ্ছে বাইডেন, সোরস, এরা কিন্তু এখানে এই আমেরিকার থেকেও তারা মদত দিয়েছে। ট্রাম্পের ভাষায় বলতে গেলে $29 মিলিয়ন খরচ করেছে বাইডেন প্রশাসন। এখন ব্যাপারটা হচ্ছে ট্রাম্প কি ওই ব্যাটনটা নিয়েছে? আমরা প্রথম দিকে ভেবেছিলাম ট্রাম্প সরে যাবে বাইডেনের ওখান থেকে, আবার এখন কি দেখতে পাচ্ছি আমি, সেটা কালকেও একটা আলোচনায় একটা প্ল্যাটফর্মে একজনকে সাথে কথা বলছিলাম, একজন ভারতীয় বংশোদ্ভূত এক সাংবাদিকের সাথে। তো আমি বলছি যে ট্রাম্প প্রশাসন বাদ দিলেও এই পরম্পরায় যতগুলো আমেরিকান প্রশাসন এসেছে যুক্তরাষ্ট্রের ক্ষমতার শীর্ষ চূড়ায়, সেটা ডেমোক্রেট হোক আর রিপাবলিকানই হোক, ঘটনা হচ্ছে যে আওয়ামী লীগকে কিন্তু কেউ আপন করতে পারেনি। এটা যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে কিছু, যেটা তাদের একটা ব্যাপার আছে দৃষ্টিকোণ, কিন্তু আওয়ামী লীগেরও হয়তো কিছুটা সীমাবদ্ধতা থাকতে পারে। ঘটনা হচ্ছে 1971 সালে আওয়ামী লীগ যখন আমেরিকার প্রিয় দেশ, আমি যেটাকে বলি আমেরিকার ল্যাপডগ পাকিস্তানকে দুভাগ করে দিল, হ্যাঁ, তখন নিক্সন প্রশাসন ছিলেন ক্ষমতায়। কিন্তু সে সময় এটা আমরা দেখেছি ডেমোক্রেটিক পার্টির এডওয়ার্ড কেনেডি এবং কংগ্রেসের ডেমোক্রেটরা অনেকেই হয়তো বাংলাদেশের মুক্তি সংগ্রামের প্রতি কিছু সহানুভূতিশীল ছিলেন, কিন্তু কার্যত পরবর্তীতে আমরা দেখলাম যে ডেমোক্রেটিক পার্টির অনেকে কিন্তু সরে গেছে ওই অবস্থান থেকে। আমার এক বন্ধু বলছিলেন সেদিন যে এখানে যেটা হয় যে প্রতি বছর এই প্রেয়ার ব্রেকফাস্ট হয়, যেখানে আমেরিকার প্রেসিডেন্ট আসে, অন্যান্য দেশের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীরা অনেক সময় জয়েন করে, প্রতি বছর ফেব্রুয়ারিতে বোধ হয় এখানে হোটেল হয় প্রেয়ার ব্রেকফাস্ট। সেখানে আমার বন্ধু কিছু কংগ্রেসম্যানদের সাথে কথা বলছিলেন, এটা কয়েক বছর আগের কথা, তখন যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে। তারা কিন্তু ডেমোক্রেটিক পার্টির কংগ্রেসম্যান, এবং তারা বলছিল তোমরা কেন ইসলামিক স্কলারদের ফাঁসি দিচ্ছ? অবাক কাণ্ড। ওরা জামাতিদের ফাঁসি দিচ্ছিলেন, শেখ হাসিনা, জামাতি যারা যুদ্ধাপরাধী, যেমন মুজাহিদ, নিজামী, কিন্তু কংগ্রেসম্যানরা ডেমোক্রেটিক পার্টির তারা এখন উল্টো কথা বলছে। তার মানে তারা জামাতের প্রতি সহানুভূতি দেখাচ্ছে। আসলে জামাতের প্রতি সহানুভূতি দেখিয়েছিল নিক্সন প্রশাসন 1971-এ। এখন ঘটনা হচ্ছে আমরা এখন পর্যন্ত কিন্তু খেয়াল করছি যে আমেরিকান প্রশাসন আওয়ামী লীগের প্রতি কিন্তু মোটেই সহানুভূতিশীল নয়। যে কারণে 2001 সালে যে ঘটনাটা ঘটলো, 2001 সালে প্রধানমন্ত্রী হাসিনা যখন এসেছিলেন ওয়ার্ল্ড ব্যাংকে একটা সেমিনারে, আমি সেই সেমিনারে গিয়েছিলাম, প্রধানমন্ত্রী হাসিনা, শেখ হাসিনা। তো তখন তাকে প্রশ্ন করা হয়েছিল, যে আমি করেছিলাম প্রশ্নটা, যে এই যে গ্যাসের ব্যাপারে, গ্যাস নিয়ে কথা হচ্ছিল, গ্যাস উত্তোলনে ভারতীয় কিছু মানে ব্যবসা প্রতিষ্ঠান এবং আমেরিকা একযোগে কাজ করবে। আমি প্রশ্ন করেছিলাম, আচ্ছা গ্যাসের ব্যাপারে কি কথা হলো ওই তখনকার দিনের জ্বালানি মন্ত্রীর সাথে? উনি, শেখ হাসিনা স্পষ্টভাবে বললেন, আমরা আরো 50 বছর দেখবো আমাদের পরবর্তী প্রজন্ম ইত্যাদি তারা কি করতে পারে। আমি জানি শেখ হাসিনা একজন জাতীয়তাবাদী নেত্রী, তিনি কিন্তু দেশের স্বার্থের ক্ষেত্রে কোনো মতে ছাড় দিচ্ছেন না। এবং আমি কিন্তু তখনও বুঝে ফেললাম যে একটা ঘটনা হবে, একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে। তাই হলো। লতিফুর, আপনারা জানেন তো, সাইদুর কি ঘটনা, ওই যে ওইসব আর কি, কোটি কোটি টাকা গেল, তারপরে তো জানি ইঞ্জিনিয়ারিং হলো, বিএনপি ক্ষমতায় আসলো জামাতকে নিয়ে 2001, আমরা তো ইতিহাসটা জানি। তার মানে সেই সময় ভারত এবং আমেরিকা একযোগে করেছে। এখন আজকে যে ঘটনা ঘটছে, আজকে আপনি যখন কথা বলেন, আমি কিন্তু ট্রাম্পের একদিকে আমি দেখতে পাচ্ছি যে ট্রাম্প ভারতের সাথে হয়তো হাইড অ্যান্ড সিক করছে, একবার ভালোবাসা, একবার ঘৃণা, এরকম চলছে। আর বাংলাদেশের ক্ষেত্রে আমি পরিষ্কার বুঝতে পারছি যে ট্রাম্প প্রশাসন আওয়ামী লীগকে বাদ দিয়ে কিছু একটা চিন্তা করছে। এখন তারা হয়তো তাদের প্রশাসনের মধ্যে হয়তো তুলসী গাবার্ড আগেও বলেছেন 71-এর কথা, এই 2-3 বছর আগে একটা বক্তৃতা তিনি বলেছিলেন যে 71-এ পাকিস্তান আর্মি কি করেছে, বা তিনি ইসলামী মৌলবাদী বা জঙ্গি ইসলামিস্টদের মোটেই পছন্দ করেন না। তা সত্ত্বেও এই মানে আমরা যেটা দেখছি, হয়তো জামাত পন্থী বা এই যে এনসিপি পন্থী কোন সরকার হোক বা না হোক, সেটা নিয়ে সমস্যা আছে। কারণ মিডল ইস্ট ফোরামে কয়েকদিন আগে আমরা দেখলাম
মিডল ইস্ট ফোরাম এখানকার একটা থিঙ্ক ট্যাঙ্ক, তাতে দেখলাম যে যুক্তরাষ্ট্রের একদল নেতৃস্থানীয় স্টেট ডিপার্টমেন্টের একদল নেত্রী তারা কিন্তু জামাতিদের সাথে কথা বলেছে না, জামাতিদের সাথে। এটা এটা একটা অসাধারণ ঘটনা। তারপরেও তারেক রহমান আসলো, আমরা অনেকে ধারণা করছে তারেক রহমান ভারত এবং আমেরিকার একটা গ্রিন সিগন্যাল পেয়ে এসছে। এবং আমার যেটা এখন বিশ্বাস আর কি, যে আমেরিকার কাছে যদি অল্টারনেটিভ থাকে তারেক রহমান না আওয়ামী লীগ, আমার মানে ব্যক্তিগত অভিমত হচ্ছে আমেরিকা তারেকের দিকে ঝুঁকবে। এটাই হচ্ছে আমার বক্তব্য আর কি এখনকার মতো। সুলতান, আপনার আনমিউট, আপনার কথা শোনা যাচ্ছে না। বললাম যে তারেক রহমানের দিকে কেন ঝুঁকবে বলে আপনি মনে করছেন? সে কথা তো উত্তর দিয়ে দিলাম, যে বুঝতে পারছি। দুঃখজনক হচ্ছে যে আওয়ামী লীগ, প্রথম কথা হলো যে আওয়ামী লীগ নেতৃত্বের হয়তো এটা একটা বড় দুর্বলতা বা ব্যর্থতা। তারা আমেরিকার সাথে সবসময় একটা জাতীয়, আমি ধরেছি জাতীয়তাবাদী থাকা ভালো, কিন্তু বঙ্গবন্ধুর আমলে যেটা হয়েছিল জোট নিরপেক্ষতা, এখন আমি বলছি হ্যাঁ জোট নিরপেক্ষ থাকো, কিন্তু আমেরিকার দিকে একটু এগোনো বা আমেরিকার সাথে একটা আপোষ আলোচনা করা। কারণ এই যে প্রাচীন যে ব্যাগেজটা না, এই যে পাকিস্তান ভাঙ্গা, তারপর ধরুন বঙ্গবন্ধুর আমলের সমাজতন্ত্র, এবং আমেরিকা কিন্তু যেটা আমি 5-6 বছর আগে লক্ষ্য করেছিলাম, আমি একটা প্রবন্ধ লিখেছিলাম, জার্মান পররাষ্ট্র নীতি গবেষণা করে কিছু জার্মান থিঙ্ক ট্যাঙ্কার বা গবেষক, তারাও কিন্তু বলেছিল 2001 সালের পরে যে শেখ হাসিনার প্রতি আমেরিকান মানে কোন প্রশাসনের তেমন সহানুভূতি নেই। এখন ব্যাপারটা হচ্ছে যে এখন পর্যন্ত আমি যেটা দেখতে পাচ্ছি ওয়াশিংটন ডিসি থেকে, যে আমেরিকা আওয়ামী লীগের দিকে ততটা কিন্তু আগ্রহী নয়। এবং বিএনপি একটা দক্ষিণপন্থী দল, এবং বিএনপি কে আগেও দেখা গেছে এই যে গ্যাস মানে ব্যাপারে, ওই গ্যাস উত্তোলনের ব্যাপারে ভারত এবং আমেরিকার সহায়তার ব্যাপারে যখন শেখ হাসিনা বললেন, তদানীন্তন প্রধানমন্ত্রী 2001 সালে বললেন যে আমি দেখবো আমার ভবিষ্যৎ বংশধরদের ক্ষেত্রে, বিএনপি তো একবার বললো কি আচ্ছা গ্যাসের ব্যাপারে, বিএনপি তো সঙ্গে সঙ্গে রাজি, খালেদা জিয়া সঙ্গে সঙ্গে রাজি। তো আমেরিকা একটা জিনিস জানে যে বিএনপি একটা প্রকৃত জাতীয়তাবাদী স্বাধীন চেতা কোনো দল নয় যাকে সহজে কেনা যায়। তো এখানেই হচ্ছে ব্যাপারটা, তারেক রহমানকে সহজে কেনা যাবে। হ্যাঁ, কিন্তু আমি বলতে এখন আরেকটা ব্যাপার, আরেকটা জটিলতা শুরু হয়েছে। আমি মনে করি না এখন আমেরিকা ভারতকে এড়িয়ে এই বাংলাদেশে কিছু করবে। যেমন সেন্ট মার্টিনসে আমেরিকান বিমান বাহিনীর ঘাঁটি, আমি ঘাঁটিতে কাজ করেছি কুয়েতে, কাতারে এবং সৌদি আরবে বিভিন্ন আমেরিকান ঘাঁটিতে আমি চাকরি করেছি, এবং আমেরিকান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাথে কাজ করেছি। কিন্তু কথা হলো যে আমি একটা জিনিস বুঝি, যে আমেরিকা এখন বুঝে গেছে ভেনেজুয়েলা যেটা করতে পেরেছে ব্যাকইয়ার্ডে, কিন্তু বাংলাদেশ কিন্তু আমেরিকার ব্যাকইয়ার্ড, সরি ভারতের ব্যাকইয়ার্ড, বাংলাদেশ হচ্ছে ভারতের ব্যাকইয়ার্ড। এবং আমেরিকা এটাও বুঝে গেছে যদি মোদিকে বেশি কোণঠাসা করা যায়, তাহলে এখন ভারত কিন্তু তৃতীয় বা চতুর্থ বৃহত্তম অর্থনীতি, তাই না? এবং ভারতের প্রতিরক্ষা সমরাস্ত্র তো অনেক 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 উন্নত মানের। এখন ভারত, রাশিয়া, চীন, এই তিনটা শক্তি, চীন রাশিয়া এখনো পরাশক্তি, তিনটা শক্তি যদি এক যোগ হয়ে যায়, এক কাট্টা হয়ে যায়, তাহলে আমেরিকা কি করতে পারবে? আমেরিকা এটাও জানে যে ভারতকে বেশি ঠেলে দিলে ও পুরোপুরি রাশিয়া এবং চীনের দিকে ঝুঁকে যাবে। মনে রাখবেন সুলতানা, 1971 সালে এই নিক্সনের নীতির কারণেই তদানীন্তন প্রধানমন্ত্রী ভারতের শ্রীমতী ইন্দিরা গান্ধী 25 বছরের চুক্তি করেছিলেন তদানীন্তন সোভিয়েত ইউনিয়নের সাথে। হ্যাঁ, এখনো কিন্তু ভারত ও পথে যাচ্ছে না। চীনের সাথে মতান্তর আছে জমি নিয়ে, কিছু কিছু লাদাখ টাদাখ কিছু কিছু এলাকাতে, এবং ছোটখাটো যুদ্ধ হয়েছে গত 10 বছরে। তারপরেও আমেরিকা যদি অতিরিক্ত চাপ দেয়, তাহলে কিন্তু ভারত এবং চীন এবং রাশিয়া এক কাট্টা হয়ে যাবে। রাশিয়া কিন্তু এই জন্য অপেক্ষা করছে, বারবার আহ্বান জানাচ্ছে, এই মোদিকে বলছে চলুন না আমরা আবার
এটা হলো একটা দিক। আরেকটা দিচ্ছে ব্রিক্সে। ব্রিক্সে ব্রাজিল, রাশিয়া, চীন আছে, ভারতের একটা বিরাট ভূমিকা আছে। এখন এই ট্রাম্প যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে কিন্তু ব্রিক্সটাও আবার ফুঁসে উঠবে, ডলারের মতিগতি, ডলারের অবস্থা আরো নিচের দিকে যাবে, সেটাও কিন্তু আমেরিকার জন্য ভালো নয়। মূল কথা হচ্ছে যে আমেরিকা দাবা খেলছে, কিন্তু মোদি বা পুতিন তারাও দাবা খেলতে জানে।